জয় হেসে কল কেটে দিল। নিহার সাথে যত রাগারাগি করুক না কেন, যত মন খারাপই থাকুক, নিমিরার সাথে কথা বললে যেন জয়ের সব রাগ পানি হয়ে যায়। ওর সাথে কথা বললে যেন সব মন খারাপ দূর হয়ে যায়। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে, হয়তো নিজের চেয়েও বেশি ভালোবাসে। জয়ের কথাগুলো শুনে নিহার চোখ থেকে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। যদিও এসব নিহার রোজই শোনে, কিন্তু তবুও যেন মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। কেন যেন যতবার জয়কে মীরার সাথে এসব কথা বলতে শোনে, ততবার মনে হয় নিহা কথাগুলোই প্রথম শুনছে। জয় কি আসলে ওকে ছুঁড়ে ফেলে দিবে ওর লাইফ থেকে? নিহা কি সত্যি ওর জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দিবে? কিন্তু সে যাবে কোথায়? বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বের করে দিলে এই মেয়েটার স্থান কোথাও হয় না। এমনকি বাবা মাও তখন পর করে দেয়। জয় যদি ওকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সে যাবে কোথায়? বাবার বাড়িতে গিয়েও সে থাকতে পারবে না। সমাজ, পাড়া প্রতিবেশী সবাই বাবা মাকে কথা শোনাবে, বাবা মায়ের মুখে থুতু দিবে সবাই। তখন কি হবে ওর? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসাব নেই। সময় বহমান, সময় তার নিজস্ব গতিতেই চলে। কেউ সময়কে ধরে রাখতে বা বেঁধে রাখতে পারে না, চাইলেও ধরে রাখা সম্ভব না। সময়ের সাথে সাথে মানুষের জীবনও থেমে থাকে না। নিহার জীবনও থেমে থাকছে না। ভালো খারাপের মধ্য দিয়ে চলে যাচ্ছে তার জীবন। মাঝখানে কেটে গিয়েছে আরও মাসখানেকের মতো। শাশুড়ি ননদের বাজে কথা আর জয়ের রোজ মার খাওয়াতে পার হচ্ছে নিহার দিন। আজকাল নিহার নিজের জীবনের প্রতি রাগ হয় খুব। কেন যে সে এখনো বেঁচে আছে আর কেন যে সে মরে যাচ্ছে না, এই ভেবে নিজের উপর রাগ হয়। কখন যে আজরাইলের ওকে চোখে পড়বে সেই দিনের অপেক্ষায় আছে সে। নিজের এই অভিশপ্ত জীবনটার উপর সে খুবই বিরক্ত। সময়টা সন্ধ্যা 7টা। প্রতিদিনের মতো আজও নিহা আর ঋতু সবে রাতের রান্নাটা শেষ করে যে যার রুমে গিয়েছে। নিহা রুমে এসে ওয়াশরুমে ঢুকে গেল। রান্না করে এসে হাত মুখ না ধুলে যেন নিজেকে ময়লা ময়লা লাগে। খানিক বাদে এশার আজান হবে, তাই নিহা হাত মুখ ধোয়ার সময় একেবারে অজু করে বেরিয়ে আসলো। তারপর কিছু সময় কোরআন তেলাওয়াত করে এশার আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিল। 8টার দিকে রাহান সাহেব বাসায় ফিরলেন। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল, আর নিহা ওদেরকে কফি দিচ্ছিল। আজ কেন যেন মা মেয়ে সন্ধ্যায় কফিটা দিতে নিষেধ করে, এখন টিভি দেখার সময় দিতে বলল। নিহাও তাই করলো। রায়হান সাহেব এসে কারোর সাথে কোনো কথা না বলে বরং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিহাকে উদ্দেশ্য করে বললেন, নেয়া মা, আমার জন্য 1 কাপ চা নিয়ে রুমে আয় তো। বলে রায়হান সাহেব দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। নিহাও শ্বশুরের জন্য চা বানাতে কিচেনে চলে গেল। মিনিট 5 পর নিহা চা বানিয়ে রায়হান সাহেবের রুমে গেলেন। বাবা, আসবো? রায়হান সাহেব তখন ফ্রেশ হয়ে এসে সবে বিছানায় বসেছিলেন। নিহার কণ্ঠ শুনে দরজার দিকে তাকালেন, হেসে বললেন, আয় মা, ভিতরে আয়। অনুমতি নেয়ার কি আছে? নিহা ধীর পায়ে রায়হান সাহেবের সামনে গিয়ে চায়ের কাপটা রায়হান সাহেবের দিকে এগিয়ে দিল। এই নিন বাবা, আপনার চা। রায়হান সাহেবও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে নরম গলায় বললেন। বস মা, তোর সাথে কিছু কথা বলার আছে। নিহাও কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে শ্বশুরের পাশে বসে পড়ল। রায়হান সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, নেয়া মা, তোকে একটা কথা। আমি জানি বাবা, আপনি যখন চা নিয়ে রুমে আসতে বলেছিলেন তখনই বুঝেছিলাম আপনি কিছু বলবেন। নয়তো চা তো আপনি নিচে গিয়েও খেতে পারতেন। আপনি আগে চাটা শেষ করুন, তারপর যা বলার বলবেন। নয়তো আপনি কথা বলা শুরু করলে চায়ের কাপটা একপাশে রেখে কথা বলাতেই মনোযোগ দিবেন, তখন চায়ের কথা মনেই থাকবে না আপনার। তাই আগে চাটাই খেয়ে নিন, আমি এখানেই আছি। রায়হান সাহেব হাসলেন। মেয়েটা ওনার সব কিছু খেয়াল রাখে। ওনার কোনো জিনিস কেমন করে চায় সবাই যেন না বলতেই বুঝে যায়, আর এই জন্যই তো এই মেয়েটাকে উনি এত ভালোবাসেন। চা শেষ হতেই চায়ের কাপটা হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর রেখে নিহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলেন রায়হান সাহেব। নিহাও শ্বশুরের সিরিয়াসনেস দেখে মনোযোগ দিয়ে চেয়ে রইল শ্বশুরের মুখ পানে, কি বলে তা শোনার জন্য। রায়হান সাহেব কিছু সময় নীরব থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠলেন, নেয়া মা, আমি আজ অনেক আশা নিয়ে একটা কথা বলবো তোকে। আশা করি তুই আমাকে নিরাশ করবি না। কি কথা বাবা? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই আপনার কথা রাখবো। কি কথা বলুন। মা, জয় তো তোর সব কথা শোনে। তোকে বিয়ে করার পর থেকে ও অনেক বদলে গিয়েছে। আমার আগের বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকা ছেলেটা তোকে আনার পর থেকে রাত 10টার আগেই ঘরে ফিরে আসে। আমি জানি জয় তোকে অনেক ভালোবাসে, আর এটাও জানি তুই কিছু বললে সে না করবে না। দেখ মা, আমার বয়স হচ্ছে, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। এই বয়সে বিজনেসটা একা হাতে সামলানোর কতটা কষ্ট বুঝতেই তো পারছিস। আর তাই আমি চাই জয় আমার বিজনেসটা নিজেই দেখাশোনা করুক। আমি জানি ও তোর কথা ফেলবে না। প্লিজ মা, তুই একটু বিষয়টা বুঝিয়ে বল। চাইলে আমি বলতে পারতাম ওকে, কিন্তু আমি চাই ও নিজের থেকে আমাকে এসে বলুক। আর এটা সম্ভব হবে তুই ওকে বুঝিয়ে বললেই। বল মা, আমার এই একটা আবদার রাখবি তো? বলতে বলতে রায়হান সাহেব নিহার সামনে হাত জোড় করে ধরলেন। নিহা তো শ্বশুরের কথাগুলো শুনে রীতিমতো বাকরুদ্ধ।
এই মুহূর্তে সে কি বলবে বা কি বলা উচিত ওর কিছুই বুঝতে পারছে না। কারণ সে নিশ্চিত যদি এই কথাটা জয়কে বলে তাহলে ওর গায়ে হাত তুলতে জয় দুইবার ভাববে না। কিন্তু রায়হান সাহেবেরও তো কোনো দোষ নেই, উনি তো চাইতেই পারেন ওনার ছেলে যেন অন্য 10টা ছেলের মতো বাবার বিজনেস দেখাশোনা করে। উনি তো জানেন না ওনার ছেলে বউয়ের সাথে কেমন আচরণ করে, আর তার কারণ হচ্ছে নিহা এ সম্পর্কে শ্বশুরকে কিছু জানায়নি। আর জয় বাবার সামনে বরাবরই ভদ্র আর সুশীল একজন ছেলে, তাই জয়ের নিহার সাথে করা আচরণগুলো সহজেই রায়হান সাহেবের অগোচরে থেকে যায়। ফলে রায়হান সাহেব মনে করেন ওনার ছেলে বউকে অনেক ভালোবাসে। নিহার বুঝে আসে না বাবাকে কিভাবে বলবে যে জয়কে সেই কথাটা বলতে পারবে না, কারণ জয় কিছুতেই ওর কথা শুনবে না, উল্টো ওকে আরো মারধর করবে। কিন্তু রায়হান সাহেবকে না বলারও উপায় নেই, কারণ নিহা যদি জয়কে কথাটা বলতে পারবে না বলে তাহলে হয়তো রায়হান সাহেব সন্দেহ করবেন। নিহা দিক বিদিক শূন্য হয়ে যখন কি বলবে ভাবছিল তখনই রায়হান সাহেব আবারও বলে উঠলেন, কি হলো রে মা, কিছু বলছিস না যে? পারবি না এই বুড়ো বাবাটাকে একটু রেস্ট দিতে? কেন পারবো না বাবা, আমি বলবো জয়কে, আপনি একদম টেনশন করবেন না। দেখবেন আপনার ছেলে কাল সকাল নাস্তার টেবিলে আপনাকে নিজের মুখে বলবে অফিস যাওয়ার কথা। আমার উপর ভরসা রাখুন। নিহার কথা শুনে রায়হান সাহেবের মুখে প্রশস্ত হাসি ফুটলো। নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, থ্যাঙ্কস মা, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না, তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তাই তো ওর মাকে না বলে কথাটা তোকে দিয়ে বলাচ্ছি। কাল সকালের অপেক্ষায় রইলাম তাহলে। নিহা মেকি হাসলো, মুখের কৃত্রিম হাসিটা বজায় রেখে বলল, আচ্ছা বাবা, আমি তাহলে আসি, আপনি কিছু সময় বিশ্রাম নিন। আচ্ছা মা। নিহা চায়ের কাপ নিয়ে বেরিয়ে আসলো রায়হান সাহেবের রুম থেকে, তবে মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিভাবে সে এই কাজটা করবে, কিভাবে জয়কে বলবে যে ও যেন এদিক সেদিক না ঘুরে বাবার বিজনেসটা দেখাশোনা করে, কিভাবে বলবে এসব। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলে নিহা আর ঋতু ডাইনিংটা গুছিয়ে নিজেরাও কিচেনে গিয়ে খেয়ে নিল। তারপর কিচেনে কিছু টুকটাক গোছগাছ করে নিজেদের রুমে চলে গেল। নিহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। জয়কে এই সময় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো নিহা, কারণ সে তো এই সময় বেলকনিতে ড্রিঙ্কস করে। পর মুহূর্তে মদের ঘ্রাণ নাকে আসতে মনে পড়লো আজ তো সে প্রতিদিনের থেকে একটু দেরি করে রুমে এসেছে, হয়তো এই সময়ের মধ্যে জয়ের ড্রিঙ্ক করা হয়ে গেছে। নিহাকে রুমে আসতে দেখে জয় এক নজর নিহার দিকে তাকিয়ে আবারও নিজের মোবাইল টিপে মনোযোগ দিল। জয় ড্রিঙ্ক করার পরে এমন নর্মালভাবে থাকে যে ওকে দেখে বোঝার উপায় নেই যে একটু আগে ও ড্রিঙ্ক করেছে। নিহা মনে মনে সাহস সঞ্চয় করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। শ্বশুরের বলা কথাটা বলার জন্য কয়েকবার মুখে এনেও যেন আবারও ভেতরে ঢুকিয়ে ফেললো। নিহার যেন মুখ দিয়ে কথা বেরই হতে চাইছে না, কিন্তু ও যে রায়হান সাহেবকে কথা দিয়েছে জয়কে বুঝিয়ে বলবে। নিহা বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ভীতু গলায় বলল, শুনছেন, আপনাকে একটা কথা বলার ছিল। জয় জানতো নিহা ওকে কিছু বলার জন্য এখানে এসে দাঁড়িয়েছে, তাই তো মোবাইলের দৃষ্টি রেখেও কর্ণপাতটা নিহার দিকে রেখেছিল। নিহার মুখ থেকে কথা বেরিয়ে আসতে সে মোবাইলটা বালিশের পাশে রেখে নিহার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে নিহাকে একবার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, কথা কি আমাকে বলবি নাকি ফ্লোরকে বলবি? নিহা চমকে তাকালো, আমতা আমতা করে বলল, মানে? না মানে ফ্লোরের দিকে তাকিয়ে বলছিস তো, তাই ভাবলাম কথাটা কাকে বলতে চাইছিস, আমাকে না ফ্লোরকে? নিহা এবার ফাঁকা একটা ঢোক গিলে বলল, হ্যাঁ আপনাকেই বলার ছিল। বল কি কথা? তার আগে আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন, রেগে যাবেন না প্লিজ। নিহার কথা শুনে জয় বেশ বিরক্ত বোধ করলো, রাগী কণ্ঠে বলল। ন্যাকামি না করে কি বলবি বল। নিহা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এবার বলতে শুরু করলো, আসলে বলছিলাম যে দেখুন, বাবার বয়স হয়েছে, ওনার এবার ঘরে বসে কাটানোর সময়। আপনি যদি ওনার বিজনেসটা দেখাশোনা করতেন তাহলে উনি এই বয়সে একটু বিশ্রাম নিতে পারতেন। আমি জানি আমার এটা বলার অধিকার নেই, আর এটাও জানি আপনি আমার কথা রাখতে বাধ্য নন, তাই বলছিলাম যে আমার কথায় নয়, বাবার কথা ভেবে অন্তত বাবার বিজনেসটা নিজের হাতে তুলে নিন। উনি চাইছেন আপনি যেন ওনার বিজনেসটা নিজের হাতে সামলান, কিন্তু আপনাকে বলতে সংকোচ বোধ হচ্ছে, তাই আমাকে বললেন যেন আমি আপনাকে বুঝিয়ে বলি। প্লিজ আপনি। বাবা বললো বুঝিয়ে বলতে, আর তুইও নাচতে নাচতে চলে আসলি আমাকে বুঝিয়ে বলতে। হাসালি আমায়। তোর কি যোগ্যতা আছে যে আমাকে বুঝিয়ে বলবি? আর সবচেয়ে বড় কথা হলো তুই আমার কে যে আমাকে বুঝিয়ে বলবি আর আমি রাজি হয়ে যাব? তার চেয়েও বড় কথা হলো তুই ভাবলি কি করে আমি তোর কথায় রাজি হয়ে যাব? নিহা ভেবেছে জয় ওকে শোয়া থেকে উঠে গিয়ে মারবে, তাই মাথা নিচু করে কথাগুলো বলছিল। কিন্তু জয়ের কথা শুনে অবাক হয়ে জয়ের দিকে তাকালো। জয় শোয়া থেকে উঠে বসেছে তখন, বিছানায় বসেই বলল, আচ্ছা আমি যদি তোর কথাটা রাখি, আমি যেটা বলবো সেটা করবি? আমার কথা নয়, বাবার কথা। হ্যাঁ সেটাই, আমি যদি বাবার কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আপনি কি চান বলুন,
আমি আপনার সব কথা রাখবো, আপনি যেটা বলবেন সেটাই করব। ওকে ফাইন, তাহলে আমাদের মধ্যে ডিল হয়ে যাক। ডিল? হ্যাঁ ডিল। আমি ড্যাডের বিজনেসটা দেখাশোনা করব। ইনফ্যাক্ট আমি কালকেই ড্যাডের বিজনেসে জয়েন হব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম। আচ্ছা, কি শর্ত বলুন, আমি আপনার সব শর্তে রাজি আছি। শিওর? হুম। ওকে ফাইন, আমি কাল থেকে অফিসে যাব, তবে আমি কাল অফিস থেকে এসে যেন তোকে এই বাড়িতে আর না দেখি। আমি অফিসে জয়েন হব আর তুই আমার জীবন ছাড়বি। আর সহজভাবে যদি বলতে যাই তাহলে বলবো তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। এখন বল আমার শর্তে রাজি আছিস কিনা? জয়ের কথা শুনে নিহা যেন 440 ভোল্টের ঝটকা খেলো। নিহা জানতো জয় ওর কথার বিপরীতে মারাত্মকভাবে রিয়্যাক্ট করবে, কিন্তু নিহা ভাবতেও পারেনি জয় ওকে এমন একটা কথা বলবে। নিহা যেন জয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। কোনো কথাই এই মুহূর্তে বের হচ্ছে না ওর মুখ দিয়ে, শুধু চোখগুলো জলে ভরে উঠছে। নিহার নীরবতা দেখে জয় আবারও বলে উঠল, কি হলো, এখন চুপ হয়ে গেলি কেন? তখন তো খুব বলছিলি আমি যেটা বলবো সেটা করবি, তবুও আমি যেন ড্যাডের ইচ্ছেটা পূরণ করি। এখন তাহলে চুপসে গেলি কেন? যেটা পারবি না সেটা কখনো আমার সামনে বলতে আসিস না, শুধু শুধু চাপা মারো। আমি আপনার শর্তে রাজি। জয় যেন নিহার কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল নিহার দিকে। আসলে নিহার মুখ থেকে সে এই কথাটা শুনবে আশা করেনি। সে তো ভেবেছিল নিহাকে এটা বললে নিহা ওকে বিজনেসের ব্যাপারটা নিয়ে আর কিছু বলবে না, কিন্তু নিহা যে জয়ের শর্তে এমন রাজি হয়ে যাবে জয় সেটা কল্পনাও করেনি। নিহা আবারও বলে উঠল, আপনার শর্তে আমি রাজি আছি। আপনি কাল অফিস থেকে আসার পর আমাকে আর এই বাড়িতে পাবেন না। আপনি আসার আগেই আমি চলে যাব। নিহার চলে যাওয়ার কথা শুনে জয়ের মনে যেন আনন্দের লাড্ডু ফুটতে লাগলো। এই তো সুযোগ এই গেও ছোট লোকটাকে বিদায় করার। জয় যেন কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। নিহা ওর জীবন থেকে চলে যাবে কথাটা ভাবতে যেন খুশিটা আকাশ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু খুশিটা চেপে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শুধু চলে গেলেই তো হবে না, আমার ডিভোর্স চাই। তোর কি বিশ্বাস আছে যে চলে গিয়ে আবার ফিরে আসবি না? তাই আগে ডিভোর্স দিবি, দেন চলে যাবি, অ্যান্ড দেন আমি ড্যাডের অফিসে জয়েন হব। আফটার অল ডিল বলে কথা, একটা সাইন না হলে অন্যটা সাইন কি করে হবে? নিহা তাচ্ছিল্য হাসলো। তাচ্ছিল্যের হাসিটা মুখে বজায় রেখেই বলল, ভয় পাবেন না, আমি যাওয়ার কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, সাথে সাইনটাও করে দিব। পারলে কালকেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, কিন্তু একদিনের মধ্যে তো আর ডিভোর্স পেপার রেডি করা যায় না। বাবা চাইছেন কাল সকালে নাস্তা টেবিলে যেন আপনি ওনাকে ওনার বিজনেস দেখাশোনা করার কথাটা বলেন, আর আমার মনে হয় আপনি ওনার ইচ্ছেটাকে পায়ে ঠেলে দিবেন না। ওকে, তাহলে ডিল ফাইনাল। নিহা দাঁতছিল এসে ওয়াশরুমে চলে গেল। জয় একরাশ খুশি নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। অ্যাটলিস্ট এই গেও ছোট লোকটাকে ওর জীবন থেকে দূর করতে পারবে কাল। পরদিন সকালে সবাই ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় হঠাৎই জয় গলা খাঁকারি দিয়ে বলে উঠল, অ্যাকচুয়ালি ড্যাড, তোমাকে একটা কথা বলার ছিল। জয়ের কথা শুনে সাথে সাথে নিহা চমকে জয়ের দিকে তাকালো। তার মনে জয় সত্যি সত্যি অফিস জয়েন করবে। নিহা অধীর আগ্রহ নিয়ে জয়ের দিকে তাকিয়ে রইল, জয় কি বলবে তা শোনার জন্য। রায়হান সাহেবও ছেলের কথা শুনে ছেলের দিকে তাকালেন, তবে শায়লা বেগম এবং জেসির কোনো হেলদোল হলো না। ওরা আগের মতো নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে। বল বাবা, কি বলবি? বাবা সম্মতি পেয়ে জয় একটু নড়ে চড়ে বসে শান্ত গলায় বলল, ড্যাড বলছিলাম কি, তোমার তো বয়স হয়েছে, এখন এই বয়সে এসে তোমার বিজনেস দেখাশোনা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে না? তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি তোমার বিজনেসটা দেখাশোনা করব। জয়ের কথাগুলো শুনে রায়হান সাহেব আর নিহা খুশি হলেও শায়লা বেগম আর জেসি দুজনেই যেন আকাশ থেকে পড়ল। জয়ের কথা শুনে মা মেয়ে দুজনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওরা ঠিক শুনছে তো নাকি ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে? শায়লা বেগম নিজের অদম্য কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরে বলেই ফেললেন, জয়, কি বলছিস বাবা তুই এসব? তোর কি মাথা টাথা গেছে? তুই বিজনেস দেখাশোনা করবি মানে? তোর এখনো কি বিজনেস সামলানোর বয়স হয়েছে? এখন লাইফটাকে এনজয় করার সময়, আর তুই কিনা বিজনেস দেখাশোনা করতে চাইছিস? বাবা তোর জ্বর টর আসেনি তো? শায়লা বেগমের কথা শুনে মুহূর্তেই রায়হান সাহেবের রাগ উঠে গেল। উনি রেগে কিছু বলতে যাবেন তার আগেই জয় হাসি মুখে বলে উঠল, আরে মম, আমার জ্বরটার কিছুই আসেনি। আমি যা বলছি একদম ভেবেই বলছি। অ্যাকচুয়ালি কাল যদি নিহা না বোঝাতো আমায়, তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না এসব। থ্যাঙ্কস নিহা আমাকে বুঝিয়ে বলার জন্য। নিহার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে কথাগুলো বলল জয়। নিহা কোনো রিয়াকশন দেখালো না, কারণ সে জানে জয় এসব বাবাকে খুশি করার জন্যই বলছে। আর তাই জয়ের কথা শুনে নিহা খুশি হওয়ার পরিবর্তে তাচ্ছিল্যে হাসলো। কত সুন্দর অভিনয় করতে পারে এই মানুষটা। ওকে একটা শর্ত ধরিয়ে দিয়ে বাবার সামনে কত সুন্দর প্রশংসা করার নাটক করছে। রায়হান সাহেব ছেলের প্রতি খুশি হলেন, কারণ ওনার ছেলে ওনারই পছন্দ করা মেয়েটাকে অনেক ভালোবাসে। রায়হান সাহেবের মনে যেন এক রাশ ভালো লাগা ছুঁয়ে গেল।